নমস্কার বন্ধুরা, এডুকেশন গ্রাউন্ডে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং যা কি প্রিভিয়াস ইয়ারে আসা 11 জানুয়ারি 2021 পরীক্ষা রয়েছে এবং এটি সম্ভবত ফার্স্ট শিফটে পরীক্ষা রয়েছে। এই শিফটের আমরা যে ম্যাথগুলি এসেছে সেগুলি আজকে সলিউশন করব। এছাড়াও আমরা এর আগে এনটিপিসির একাধিক ক্লাস করিয়েছি, কমসে কম 4 থেকে 5টা ম্যাথের ক্লাস করানো হয়েছে এবং সেগুলি সলিউশন করে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন তারা প্লেলিস্টে দেখতে পারে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম অঙ্ক এখানে বলা রয়েছে, যেটা এসেছিল সেটা হলো 16 cos θ = 12, তবে sin a প্লাস cos a বাই এত হলে এত এর মান নির্ণয় করো। তাহলে 16 cot a = 12, তাহলে cot এর মান এখানে দেওয়া রয়েছে 12/16। আমি বলতে পারি যদি কাটাকুটি করি তাহলে 3 × 4 = 12, 4 × 4 = 16, তাহলে cot এর মান আমরা পেলাম এখান থেকে 3/4। তাহলে tan a কি হয়, cot এর উল্টা হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে 4/3 হলো আমাদের tan এর মান। আমাকে বের করতে হবে sin a প্লাস cos a, sin a মাইনাস cos a মান। তাহলে উভয় পাশে যদি দেখো, এটা একটা দেওয়া রয়েছে এক্সপ্রেশনে দেওয়া রয়েছে আমাদের sin a প্লাস cos a, নিচে দেওয়া রয়েছে sin a মাইনাস cos a। তাহলে উভয় পাশে cos দিয়ে ভাগ করে পাই। কেন cos দিয়ে ভাগ করছি? tan এর মান আমরা জানি, cos দিয়ে ভাগ করলে হতো। তাহলে উভয় পাশে যদি cos দিয়ে ভাগ করি তাহলে কি হবে, sin a বাই cos a, তার মানে tan a হয়ে যাবে। আর cos a কে যদি cos a দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1। একই রকম ভাবে নিশ্চিতটাও ভাগ করব। তাহলে উভয় পাশে যদি cos a দিয়ে ভাগ করলে কি হবে, sin a বাই cos a করলে tan a, আর cos a বাই cos a করলে কত হয়, 1। বোঝা গেল? তার মানে উপর নিচে sin a দিয়ে আমি ভাগ করলাম, এর ফলে sin a কাটাকাটি গেল, মেইন ইফেক্ট কোনো পরিবর্তন হলো না। কেন? আমরা tan এর মান আমরা জানি, tan এর মান বসিয়ে দিলাম। আমরা যদি cos a দিয়ে ভাগ করতাম উভয় পাশে তাহলেও হতো, তখন cot এর মানটা বসে তোমাদের ইচ্ছা, সেটা কোনো ব্যাপার না। তাহলে tan এর মান 4/3 প্লাস 1, আর tan a মাইনাস 1, তাহলে 4/3 মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করে দাও। তাহলে 3 × 4 = 12, 3 × 3 = 4 × 3 = 7, 7/3। নিচে 3 তো কাটাকাটি যাবে, 4 × 4 = 3, 1 বিয়োগ করলে 1/3। তাহলে 3 3 কাটাকুটি গেল, পড়ে থাকলো 7/1। তার মানে 7 হবে আমাদের সঠিক অ্যান্সার, 7, অপশন ডি। মহেশ তার মোট স্টকের 3/4 অংশ 20% লাভে এবং বাকি স্টক 15% লাভে বিক্রি করে এবং মোট লাভের শতাংশতে প্রায় করে নির্ণয় করে। প্রায় মানে অ্যাপ্রক্সিমেট আমাকে আনতে হবে। তাহলে 3/4 অংশ 20% লাভে এবং বাকি স্টক 15%, আমি টোটাল ধরলাম স্টক 100। তার 3/4 অংশ তাহলে কত হবে, 3/4 অংশ বিক্রি করে 20% লাভে, তার মানে 100 3/4 করতে হবে। তার আগে আমি কি করবো, 20 3/4 দিয়ে 100% বেরি, তাহলে হবে। তাহলে 20 3/4 হবে কত, 4 × 5 = 20, 3 15%, তার মানে 20 3/4 মানে হলো 15%। তাহলে 100 15% হবে, তাহলে এখানে হলো 15। ফার্স্ট কেস শেষ। এবারে বলছে নেক্সট কেসে কি বলছে, 3/4 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আর কত, রিমেইনিং। 1 এর থেকে 3/4 বিয়োগ, তাহলে 1 এর থেকে যদি 3/4 বিয়োগ করি সেটা হবে 1/4, এটা যাবে 15%। তাহলে 100 1/4 আমাকে করতে হবে, তাহলে 100 1/4 হলো 25, তার 25 এর 15%, 25 × 15/100। কাটাকাটি করলে 5 × 5 = 25, 5 × 20 = 100, 5 দিয়ে কাটা করলে 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে কত আসলো, 15/4। এখন আমাকে বলছে ওভারঅল পার্সেন্টেজ কত, তাহলে ওভারঅল মানে দুটোকে যোগ করে নিতে হবে ওভারঅল। তাহলে 4 15 60, 60 আর 15 75/4, এটা ওভারঅল আমাদের বেরোলো যোগ করার পর। আর আমাদের ওভারঅল কত ছিল, টোটালে 100, তাহলে 100 কে আমাদের নিচে দিতে হবে ইনটু 100, পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ, এই 100 100 কাটা, তার মানে মধ্য কথা 75 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের অ্যান্সার। তাহলে 4 18 72, তাহলে 3 গেল, তাহলে 3 গেলে একটা শূন্য বসবে, 4 7 কত 28, তাহলে 18.7 এরকম সামথিং আসবে। 18 হচ্ছে সামান্য বেশি, মানে 18.5 তার চেয়েও বেশি, তার মানে কি অ্যাপ্রক্সিমেট 19%, অপশন এ। 60 জন শিক্ষার্থীর একটি দলে 65% শিক্ষার্থী তাদের লিঙ্গ পুরুষ হিসাবে উল্লেখ করেছে এবং 30 জন শিক্ষার্থী তাদের মহিলা হিসাবে উল্লেখ করেছে, কতজন শিক্ষার্থী তাদের লিঙ্গ উল্লেখই করেননি। তাহলে টোটাল ক্যান্ডিডেট ছিল 60, তার মধ্যে 60% শিক্ষার্থী লিঙ্গ পুরুষ হিসাবে, তাহলে মেল করেছে 65% এবং মহিলা করেছে কত 30, তাহলে টোটালে কত হলো আলটিমেটলি 5 5 6 3 9 95, তাহলে রিমেইনিং কতটুকু রইল যারা উল্লেখই করেননি, তাহলে 100 থেকে 95 বিয়োগ করতে হবে, তাহলে হবে 5।
5%, তাহলে এই 5% এর মানি আমাকে বের করতে হবে। ওভারঅল ক্যান্ডিডেট ছিল 60, তার 5% যারা লিঙ্গ উল্লেখ করেননি। তাহলে এই 0 0 কাটবো, 5 দোকানে 10 যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে 3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, এটা করোনিলেটেড অঙ্ক, দেওয়া রয়েছে a ইকুয়াল টু √3 প্লাস 1, নিচে হবে √3 মাইনাস 1, বি এর মান দেওয়া রয়েছে √3 মাইনাস 1 আর নিচে দেওয়া রয়েছে √3 প্লাস 1। আমাকে কিসের মান বের করতে বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4, যার মান বের করতে হবে সেটাকে লক্ষ্য করে তোমাকে এগোতে হবে এই টাইপের অঙ্ক দিলে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলার প্রয়োজন, সেটা হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে এমনি একটা -4 দেওয়া রয়েছে, তার মানে আমার দরকার a প্লাস b এর মান আর ab এর মান। একটু ভালো করে লক্ষ্য করো, এর মান দেওয়া রয়েছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, আর পরটা দেওয়া তার উল্টা, তার মানে এই দুটোকে গুণ করলে কোনাকুনি গুলো কাটাকাটি যাবে, √3 প্লাস প্লাস কাটাকাটি, মাইনাস মাইনাস গুলো কাটাকাটি, তার মানে ab এর মান কত হবে? 1 হবে। আশা করি বোঝা গেল। ab এর মান পেয়ে গেলাম, দরকার কি a প্লাস b এর মান, a প্লাস b, তার মানে এই দুটোকে আমাকে যোগ করে দিতে হবে, তাহলে যোগ করে দাও, মাঝখানে যোগ চিহ্ন আছে ভেবে নাও, তাহলে হবে। নিচেরটা আমরা কি করব? লসাগু করব, √3 মাইনাস √3 লসাগু করলে কি হবে? √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, মাইনাস গেলে প্লাস পড়ে থাকবে, তাহলে √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1 মানে হোল স্কয়ার, √3 প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস মাইনাস নয়, প্লাস করেছি যেহেতু প্লাস হবে, তারপরটা হবে √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। উপরেরটা দেখো একটা ফর্মুলায় গিয়েছে, a প্লাস b হোল স্কয়ার, এটাকে a ভাবি যদি √3 কে, আর 1 কে যদি b ভাবি, এই √3 কে a ভাবি আর 1 কে যদি b ভাবি, তাহলে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। এইটার ফর্মুলা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মান √3, তাহলে √3 স্কয়ার করলে হবে 3, আর b স্কয়ার মানে 1 স্কয়ার করলে হবে 1, আর নিচেটা দেখো a মাইনাস b ইনটু a প্লাস b ফর্মুলা গিয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 স্কয়ার করলে 3 আর 1 স্কয়ার করলে 1, 3 এর থেকে 1 গেলে 2, এই 2 2 কাটা, আলটিমেটলি আমরা পেলাম a প্লাস b এর মান 3 1 4। এখনো মান বসাও, তাহলে a প্লাস b মান 4, 4 4 16, আর a b এর মান 1, তাহলে 2 ইনটু 1 2 মাইনাস 4, তাহলে 4 2 6, 16 থেকে যদি 6 যায় তাহলে আমাদের থাকবে পড়ে 10, 10ই হবে সঠিক উত্তর, অপশন ডি। 2/3 4/9 8 5 15 10/21, এত এর গসাগু কত? তাহলে দেওয়া রয়েছে 2/3 ফ্র্যাকশনের গসাগু 4/9 8/15 এবং 10/21। ভগ্নাংশের গসাগু করার নিয়মের ফর্মুলা কি সেটা তোমাকে জানতে হবে, সেটার ফর্মুলা হলো লবগুলোকে আমরা যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে লবগুলোর গসাগু করতে হবে, লবগুলোর গসাগু, আর হরগুলোর করতে হবে লসাগু, উল্টাটা। আর যদি এটা লসাগু নির্ণয় করতে বলতো তখন লবগুলোর লসাগু হরগুলোর গসাগু, যেটা নির্ণয় করতে হবে সেটা উপরে, এটুকু মনে রাখো। তাহলে কি করতে হবে? প্রথমে লবগুলোর গসাগু, লবে কি রয়েছে 2 4 8 10, এদের গসাগু কত হবে? গসাগু মানে কি সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে সবগুলোকেই ভাগ যাবে সেটা হলো গসাগু, এই 2 4 8 10 এর গসাগু হবে 2, কারণ কি সবচেয়ে বড় সংখ্যা এখানে 2, যা দিয়ে 2 কে ভাগ করলে মিলবে 4 কেও 8 কেও 10 কেও, 4 নিলে তো হবে না, 4 যদি নেই 2 দিয়ে যাবে না, এই জন্য নেওয়া যাবে না, গেল। তাহলে গসাগুর মান 2 গেল। এবার দেখো লসাগু কত, এটা আমাকে বের করতে হবে। একটু যদি আমরা লক্ষ্য করি অপশনের দিকে তাকাই, দেখো গসাগুর মান কত রয়েছে 2, 2 একমাত্র কি একটা মাত্র অপশনের মধ্যে উপরে রয়েছে 2, সেটা হলো অপশন এ। বি তে দেখো 315 উপরে, এটা হবে না। এটা 4 উপরে, এটাও হবে না। এটাতে 315 উপরে, এটাও হবে না। তার মানে 2 আর নিচে, তার মানে লসাগু করলে অ্যান্সার দাঁড়াবে আমাদের 315, তাহলে 2/315 হবে সঠিক উত্তর, অপশন এ। 720 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ হবে? তার মানে কি যখন করবে কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে তখন তোমাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। প্রথমে 3 দিয়ে দাও বা 2 দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3 24 72 0, 2 দিয়ে যদি দেই তাহলে 120, আবার যদি 2 দিয়ে দেই তাহলে হবে 60, আবার 3 দিয়ে দিলে হবে 20, 5 দিয়ে হলে 4, আবার 4 কে দিলে 2। তাহলে 720 কে যখন বলে পূর্ণবর্গ তখন তোমাকে স্কয়ার আকারে লিখতে হবে। তাহলে 2 কত এখানে রয়েছে, এই যে 2, এখানে 2, তার মানে কি জোড়া জোড়া মোদ্দা কথা, যে স্কয়ার হলেই তো আমরা সেটাকে পূর্ণবর্গ করতে পারি, এর জন্য 2 গেল। এবার দেখো 3 রয়েছে পড়ে, তাহলে 3, এই যে 3 এর স্কয়ার খালি, তাহলে বাকি থাকলো কি 5।
তার মানে এই যে এখানে যদি একটা 5 কি কম রয়েছে, এখানে যদি আরেকটা 5 দিয়ে আমরা গুণ করে দেই এই গোটা এক্সপ্রেশনটাকে, তাহলে নিশ্চয়ই কি হবে, 5 এর স্কয়ার এসে যাবে। তাহলে 5 এর স্কয়ার মানে সবগুলো স্কয়ার এসে গেলে আমরা বর্গমূল করা যাবে। তাহলে কত গুণ করলে, 5 দিয়ে গুণ করলে। এই অঙ্কটাই দিয়ে যদি বলতো কত ভাগ করলে, তাহলে এই 5টাকে আমরা হাঁটায় দেবো, চলে যাবে। তাহলে 5 যদি চলে যায় তাহলে কি হবে, সবগুলো স্কয়ার আকারে থাকবে, তাহলে ভাগ করলেও এই ক্ষেত্রে অ্যান্সার হতো 5। নিচের একটি বন্টনের গড় দেওয়া রয়েছে, সেটা হলো 12.58। এর জন্য পি এর এখানে অজ্ঞাত মান নির্ণয় করতে। পি দেখো এখানে এক্স দেওয়া রয়েছে। এই যে একটা দেওয়া রয়েছে, এটা হলো কি স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক। এখানে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা না জানলে অঙ্কটা করা যাবে না। সেই ফর্মুলাটা হলো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এফ আই। এটা হলো যৌগিক গড় বের করার ফর্মুলা। যৌগিক গড়, গড় লিখে দিই এভারেজ, এভারেজ। সামেশন অফ f1 x1 fi x1 ডিভাইডেড বাই fi। তাহলে fi বলতে এই যে পরিসংখ্যা একে বলা হয়। fi মানে 2 5 8 12 7 4 2। তাহলে fi xi হলো উপরেরটা, এটা হলো xi, তার মানে এদেরকে গুণ করতে হবে। আর সামেশন মানে কি, গুণ করে তারপরে সবগুলো প্রত্যেকটাকে যোগ করা, সামেশন মানে অ্যাড। তাহলে সামেশন অফ fi তো আমাদের দরকার, তাহলে সামেশন অফ fi আগে করে নিই। fi মানে নিচের গুলোকে আমাকে যোগ করতে হবে, এটা হলো সামেশন অফ fi। তাহলে 5 2 কত, 7, 8 7 15 গেল, 5 2 7, 8 7 15, 7 4 11 আর 2 13। তাহলে 15 আর 13 কত হয়, 7 15, 15 আর 13 হয় 28। 28 এর সঙ্গে যদি 22 যোগ করি, 28 2 30 50। তাহলে সামেশন fi এর মান 50 হয়ে গেল। এখন fi xi মানে কি, গুণ করতে হবে, এই যে গুণ করতে তারপরে কি সামেশন করতে, তারপরে যোগ করতে হবে। তাহলে 5 দোকানে সামেশন অফ fi xi, 5 দোকানে 10, 5 আটা 40, এই যে 5 আটা 40, তারপর 8 10 80। তারপরে হলো 12 দিয়ে 22 কে গুণ, 12 দোকানে 24 এ 4, 24 আর 2 26 হলো। তারপর একটা 7p, তারপর একটা 80 আর শেষেরটা 50, 25 দোকানে 50। এবার আমাকে সব যোগ করতে হবে। তাহলে দেখো 40 আর 50 যোগ করলে হয়, 40 আর 10 যোগ করলে 50, আর 80 যোগ করলে হয় 130, আর 80 আর 50 যোগ করলে হয় 130। আর এখানে পড়ে রইল কি 264 প্লাস 7p। তাহলে 130 যোগ করলে হয় 13 দোকানে 26, 260 প্লাস 264 বাই 7p। তাহলে যোগ 4 4ই 6 6 12 2 2 4 524 প্লাস 7p। তাহলে সামেশন অফ fi xi এর মান আমরা জানলাম, সেটা কত, 524 বাই 7p। এখন মান বসিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। এটা একটু আমি মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা উপরে করে দিই। তাহলে ফর্মুলাটা এখানে লিখে দেই, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi। ক্লিয়ার। আর এই এভারেজ মানটাই দেওয়া রয়েছে 12.58, 12.5 এভারেজটার মান। তাহলে 12.58 ইকুয়াল টু 524 প্লাস 7p। তাহলে কতগুলো হচ্ছে সামেশন fi 50। তাই একে যদি কাটা নিচে নিয়ে আসি তাহলে 100, 50 দোকানে 100, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 6 দোকানে 12, 2 দোকানে 4 একে 4, 1 9 দোকানে 18। তাহলে 7p ইকুয়াল টু কত হবে, 629 এর থেকে 524 বিয়োগ যাবে, তার মানে 9 এর থেকে 4 বিয়োগ করলে 1 1 105। তাহলে p এর মান হবে 7 15 105, 15 आंसर। অপশন ডি। যদি কোনো সংখ্যার 2/3 থেকে 70 বিয়োগ করা হয়, তাহলে প্রাপ্ত ফলটি 30 এবং সেই সংখ্যাটি 1/4 সমষ্টির সমান হয়, তবে সংখ্যাটি কত। তাহলে যদি কোনো সংখ্যার 2/3, আমি ধরলাম x এর 2/3 থেকে 70 বিয়োগ করা হলো, বিয়োগ করে দিলাম, প্রাপ্ত ফলটা কি হবে, প্রাপ্ত ফলটি 30 এবং সেই সংখ্যার, প্রাপ্ত ফলে 30 এবং সেই সংখ্যা বলতে x এর 1/4 যোগফলের সমান। এই তো লজিক। সাজাতে এখান থেকে x এর মান বের করলে আমাদের অঙ্ক দাঁড়ায় 2x/3 মাইনাস x/4। তাহলে 70 আর 30 যোগ করলে হবে 100, 12 4 দোকানে 8x মাইনাস 3x ইকুয়াল টু 100। তাহলে 5x/12 ইকুয়াল টু 100। তাহলে 5 20 100
তাহলে এক্স এর মান 12 দোকানে 24, তাহলে 240 হবে সঠিক উত্তর, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক, এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেওয়া রয়েছে 154 ডিভাইডেড বাই 0.154 ইকুয়াল টু 15.4 বাই এক্স। এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমি প্রথমে এই দশমিক উঠে পরে নিচে একটা 10 আসবে নিশ্চয়ই, তাহলে এটা তো কাটাকাটি চলে গেল। তাহলে আলটিমেটলি আমাদের এক্স এর মান কত হবে, 0.154 ডিভাইডেড বাই 10। তাহলে দেখো এখানে একটা দশমিক রয়েছে, নিচে আবার 10 দিয়ে বাদ, মানে শূন্যটা আরো একবার চাপতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 0.0154, অপশন সি। একটি নির্দিষ্ট দূর অতিক্রম করতে এ ও বি এর গতিবেগের অনুপাত 4:5, তাহলে এর গতিতে পৌঁছতে বি এর থেকে 20 মিনিট সময় বেশি লাগে, তবে এর গতিতে পৌঁছতে কতটা সময় লাগে। তাহলে এ আর বি দুজনের গতিবেগের অনুপাত কত সেটা দেওয়া রয়েছে 4:5। আমরা জানি যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে তখন স্পিডের সঙ্গে টাইমের হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে স্পিডের রেশিও যদি 4:5 হয়, তাহলে টাইমের রেশিও হবে তার উল্টোটা, ঠিক 5:4। এখন বলেছে একজনের থেকে 20 মিনিট বেশি নেয়, তাহলে এই টাইমের গ্যাপটাই দেওয়া রয়েছে 20 মিনিট। তাহলে টাইমের গ্যাপ আমাদের এই অনুপাত হিসাবে 1 এর ভ্যালু 20 মিনিট, তাহলে 20 মিনিটকে যদি ঘন্টায় মানে 60 দিয়ে ভাগ করতে হবে, সেটা হবে 1/3। তাহলে 1 এর ভ্যালু 1/3। এখন দেখো কার মান বের করতে, এর গন্তব্যস্থ পৌঁছতে কত সময় লাগে, এর টাইমটা, এর টাইম কত 5, তাহলে 5 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে। তাহলে 1 এর ভ্যালু 1/3, তাহলে 5 এর ভ্যালু হবে 5/3, এত ঘন্টা, অপশন বি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এতকে পূরণে বিভাজিত হবে, মানে কি একে সম্পূর্ণরূপে ভাগ যাবে কোন সংখ্যা দ্বারা, এটাই হলো অঙ্ক। তাহলে 3 টু দি পাওয়ার 61 প্লাস 3 টু দি পাওয়ার 62, 3 টু দি পাওয়ার 63 প্লাস 3 টু দি পাওয়ার 64, এই টাইপের অঙ্ক দিয়ে তুমি সবচেয়ে কম কোনটা রয়েছে 3 টু দি পাওয়ার 61, একে কমন নিয়ে নাও, ফার্স্ট কাজ হলো এটা। তাহলে পড়ে থাকবে কত, 3 টু দি 61 কমন গেলে 1 পড়ে থাকলো। এখানে দেখো একটা বেশি রয়েছে, তাহলে 3 হবে, তারপরে দুটো বেশি রয়েছে, তার মানে কত হবে 61 এর সঙ্গে 2 যোগ, মানে 2 3 এর স্কয়ার, তারপরটা হবে 3 এর কিউব। এইটা এখানে এই পাশেরটা এখানে থাকবে, আর এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 3 এর কিউব 27, 3 এর কিউব 27 আর 30 31 আর 3 3 9, তাহলে 31 আর 9 যোগ করলে 40 হয়। এবার তোমাকে লক্ষ্য করতে হবে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে মিলবে, এই জন্য অপশনের দিকে তাকাবে। তারপরে 30 রয়েছে, 11 রয়েছে, 25 16, দেখো 11 তো এই এক্সপ্রেশনের মধ্যে নেই কোনো, তাহলে 11 হবে না। 25 এর মধ্যে 5 হতে পারে, কিন্তু দেখো প্রথম অপশনটা এটা आंसर হবে। দেখো কি রয়েছে প্রথম অপশনে 30, 30 এর মধ্যে লুকিয়ে রয়েছে কি 3 × 10, কারণ কি 3 × 10, তার মানে এই সংখ্যাটা 3 এর দেখো সবগুলোর মাথার মধ্যে 3 এর মাথায় 61, তার মানে এই এক্সপ্রেশনটা এই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে ভাগ করলে মিলবে। আবার কি লাস্টে একটা শূন্য রয়েছে, 0 এ 40 এর একটা শূন্য, তার মানে এই সংখ্যাটা বোঝা যাচ্ছে যে 30 দিয়ে ভাগ করলে মিলবে, অপশন এ। একটি ধাতব আয়তঘনকের মাত্রা 50 সেমি, 40 সেমি, 32 সেমি, এই ঘনকটাকে গলিয়ে একটি ঘনককে পুনর্গঠন করলে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। তার মানে একটা আয়তঘনকের ফিগার দেওয়া রয়েছে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রোভাইডেড। এখান থেকে আমাকে বের করতে বলছে এই ঘনকটাকে গলানো হবে, গলিয়ে একটা ঘনক তৈরি করা হবে, তবে সেই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তাহলে মোদ্দা কথা, একটা ঘনক থেকে একটা জিনিস থেকে যখন আরেকটা জিনিস তৈরি করা হয় তখন রিলেশন কার মধ্যে হয়, আয়তনের মধ্যে রিলেশন হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই আয়তঘনের আয়তন ইজ ইকুয়াল টু ঘনকের আয়তন। এই লজিক দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে আয়তঘনের আয়তন তো দেওয়াই রয়েছে, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা যদি করি তাহলে আয়তন বের হয়, সেটা এই আয়তনটাই এখানে আসলে দেওয়া রয়েছে, সেটা হলো 50 40 ইন্টু 32, এটা আয়তঘনের আয়তন হয়ে গেল, ইকুয়াল টু এর আয়তন কার হবে, ঘনকের আয়তনের সমান। তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য তো আমরা জানি না, এ ধরে নিলাম, তাহলে ঘনকের আয়তন কত হবে, বাহুর কিউব, এর কিউব, এটা হলো ঘনকের আয়তনের ফর্মুলা। এবার আমাকে এটাকে এর মান এখান থেকে বের করতে, এর মান যদি বের করি ঘনকের বাহু দৈর্ঘ্য বেরোবে, সেই বাহু দৈর্ঘ্যের সাহায্যে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। দেখো 4 × 5 = 20, 32 দোকানে 64, 4 × 5 = 20 আর 32 দোকানে 640, পাশে দুটো শূন্য, তাহলে a কিউব, ক্লিয়ার। তাহলে 4 এর কিউব আমরা কি জানি 64, 4 এর কিউব, আর দেখো তিনটা শূন্যের জন্য একটা আসবে, যেহেতু কিউব আকারে লিখবো, এই যে তাহলে কিউব কিউব ক্যান্সেল আউট, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 40,
এর মানটা দরকার। এখন আমাকে কি বের করতে হবে, ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি, ঘনকের ধার কয়টা, ঘনকের মানে তল কয়টা, 6টা। তাহলে ঘনকের একটা তল কি, প্রত্যেকটা বর্গক্ষেত্র, তাহলে 6 ইন্টু স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। 6 ইন্টু স্কোয়ার মানে কত, 40 ইন্টু 40, তার মানে 1600। তাহলে 6 16 96 00 এত সেন্টিমিটার স্কোয়ার। নিচে একটি বন্টনের গড় দেওয়া রয়েছে, ঠিক আগের টাইপের অঙ্কটাই, তাহলে সেম কি এই টাইপের অঙ্ক একটু আগে করানো হলো। ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তাহলে fi টা কত রয়েছে হিসাব করে বের করে নাও। তাহলে f সামেশন অফ fi এর মান, আমি সবগুলো এই যে f সবগুলোকে আমাকে যোগ করে সামেশনে যোগ করা, এই চিন্তা যোগ করতে হবে। তাহলে 8 4 কত, 8 4 হলো 12, 12 আর 3 15, 15 হয়ে গেল। 8 4 12 আর 3 15, 15 আর 10 25, একে 26 4 30 40, তাহলে সামেশন fi এর মান হলো 40। এখন আমাদের দরকার কি fi xi বের করা, fi xi। তাহলে fi xi মানে দুটোকে গুণ করো, তারপরে যোগ করতে হবে। 4 5 20 প্লাস 6 8 48 7 14 98 8 11 88 3 9 27, এই সবগুলোকে আমাকে এখন যোগ করতে হবে। তাই যোগ করলে কত দাঁড়ায়, 8 7 8, 8 7 15, 15 8 23, 23 আর 8 হবে কত 31, 31 এর 1 হাতে হলো 3, 3 2 5, 8 5 13, 13 আর 9 22, 22 4 26, 26 আর 2 28, তাহলে 281। এটা হলো সামেশন অফ fi xi, তাহলে ফর্মুলাতে বসিয়ে দিলেই হবে। এখন সামেশন অফ fi xi এর মান হলো 281 আর সামেশন অফ fi 40। ঠিক আছে, এখন একটা ভাগ করতে হবে। এই জন্য ভাগে যখন 4 40 রয়েছে, 4 ইন্টু 10, তাই 281 কে 4 দিয়ে আমরা ভাগ করে নিই, তাহলে কত হয় 4 7 28 গেল। তারপরে দশমিক, তাহলে 4 দোকানে 4 দশমিক যাবে, 4 7 28 1, তাহলে 4 দোকানে 8, 7 পয়েন্ট, তারপর নিচে কত আসবে 40 সামথিং এটা থাকবে, তার মানে কি 7 পয়েন্ট দিয়ে অ্যান্সার। তাহলে 7 পয়েন্ট, আবার একটা শূন্য রয়েছে, ভাগ হয়ে গেল, এখন 10 এসে গেছে। 10 মানে ধরো এখানে 4 দিয়ে আমি উপরটাকে ভাগ করে দিলাম আর নিচে 10 পড়ে রয়েছে, এখন 10 এর একটা শূন্য, তাহলে এক ঘর পর দশমিক, তাহলে 0.7। তাহলে দেখো এখানে অ্যান্সার দিলে কোনটা আসতে পারে, এই যে এটা 7 পয়েন্ট দিয়ে রয়েছে, একমাত্র অপশনে করারই দরকার নেই, 7 দিয়ে অ্যান্সার। 12,000 টাকা 3 মাসের জন্য বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদের হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ কত আসে, কিন্তু আমরা কি জানি ষান্মাসিক হারে বা 3 মাস ত্রৈমাসিক হারে ওই টাইপের অঙ্কগুলো মাথায় আসবে দেখবে, কিন্তু এটা কিন্তু বলেনি, বলছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ, মানে 3 মাসের চক্রবৃদ্ধি সুদ অনলি বের করতে বলছে এখানে। তাহলে এখানে প্রিন্সিপাল হলো 12,000, টাইম মানে আমাদের 3 মাস, আমরা তো মান্থ নিয়ে অঙ্ক করি না, আমরা বছর দিয়ে অঙ্ক করি, 3 মাস মানে 1/4 বছর। তাহলে রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 16%, এখান থেকে আমাকে 1/4 ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট মোদ্দা কথা বের করতে বলেছে। আর আমরা জানি কি 1 বছরের ক্ষেত্রে বা 1 বছর কমের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টে যা সেটাই হয় কি কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই লজিক দিয়েই অঙ্কের মধ্যে কিন্তু সিম্পল ইন্টারেস্ট বের করলেই অঙ্ক হয়ে যায়। 12,000 ইন্টু 16 i ইকুয়াল টু পিটি, টি গেল আর টি যায়নি, টি লিখবো এখানে 1/4 এই যে ইন্টু পিটিআর বাই 100, এই শূন্য 4 12 48 480 হবে আমাদের সঠিক উত্তর। একটি কোম্পানি নগদে 5% ছাড় দেয় এবং কোম্পানি কেনা একটি বাইকের জন্য দর্শন মানে কোনো ব্যক্তি নগদে কত টাকা দেবে যদি বাইকটি ধার্য মূল্য এত হয়। মধ্যে কথা মার্ক প্রাইস দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে সেলিং প্রাইস বের করতে হবে। তাহলে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস, মধ্যে কথা হলো অঙ্ক। তাহলে 75,200 টাকা হলো আমাদের মার্ক প্রাইস। মার্ক প্রাইস থেকে সেলিং বাই 5% ছাড়, তাহলে 100 থেকে 5 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 95/100। এখন এটা ক্যালকুলেশন 752, তাহলে 95 কে গুণ করে 95 দিয়ে 752 কে গুণ, আমরা একে লিখতে পারি 5 × 19, 5 19 95, তাহলে 5 19 দিয়ে আগে গুণ করে দেবো, তাকে তারপরে 5 দিয়ে গুণ করে দিলে সহজ হবে ব্যাপারটা। তাহলে 19 দোকানে 38, 38 এর 8 হাতের হলো 3, তাহলে 5 19 95, 95 3 হবে 98, 98 এর 8 হাতের হলো 9, 7 19 133, 33 আর 9 যোগ করলে 142 ইন্টু 5 দিয়ে একে গুণ, আবার 5 8 40 এর 0, 5 আর 40 আর 4
44, 5 দোকানে 10 আর 4 14, 5 14 70 আর 1 71, 71440। আলফা এবং বিটা যদি এফএক্স ইকুয়াল টু বহুপদী শূন্যক হয়, যেমন মানে যেখানে এটা হওয়া উচিত ছিল, যেখানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, তবে কে এর মান কত? তার মানে এফএক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5 প্লাস কে। এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এটা যদি বহুপদী সংখ্যামালা, কিন্তু বলছি বহুপদী সংখ্যামালা শূন্যক, এত শূন্যক হয় মানে কি, এটা ইকুয়াল টু শূন্য তোমাকে লিখতে হবে। আচ্ছা, এখানে একটা 7x স্কয়ার মাইনাস 5x হবে, 5x, ঠিক আছে, 5x প্লাস কে ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আলফা মানে কি, আলফা বিটা কি, আলফা বিটা আসলে এই সমীকরণে দুটো 20 মানে এটা হলো দ্বিঘাত সমীকরণ, হলো 41 দ্বিঘাত সমীকরণ, এই দুটি 20, আলফা আর বিটা। ক্লিয়ার? তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, ইনটু আলফা ইনটু বিটা। মানে এখান থেকে একটা লজিক জানতে হবে, সেই লজিকটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর যদি দুটো 20 আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা ইনটু বিটা মানে বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। সি মানে হলো এই যে এই কনস্ট্যান্ট টার্ম, এ মানে হলো এক্স স্কয়ারের সহগ। এই হলো লজিক। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে বি, আর এ মানে হলো এক্স স্কয়ারের সহগ, মানে এক্স স্কয়ার সহগ এ মানে 1। আবার আলফা ইনটু বিটা মানে সি বাই এ, তাহলে কে এক্স স্কয়ার জায়গায় কত 1, তাহলে কে হবে। ক্লিয়ার? আর এখানে কার মান বের করে দেওয়া রয়েছে আমাদের, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই তিনটা কন্ডিশন, এই যে 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর, এখান থেকে আমাকে কে এর মান নির্ণয় করতে হবে তিনটে ইকুয়েশনের সাহায্য নিয়ে। তাহলে যে কোনো আমরা একটা ইকুয়েশন নিতে পারি। মনে করো আমি এটা নিয়ে কাজ করলাম, আলফা প্লাস বিটা নিয়ে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, তাহলে উভয় পাশে যদি স্কয়ার করে দিই তাহলে কি দাঁড়াবে, এটা হবে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, অল্টারনেট ফর্মুলাটা, ইকুয়াল টু 25। তাহলে আলফা মাইনাস বিটার মান কত দেওয়া রয়েছে, সেটা হলো 1, তাহলে 1 স্কয়ার 1 হবে, প্লাস 4, আলফা বিটার মান হবে কে 4k, এখানে হবে 25। তাহলে ক্যালকুলেশন করলে কে এর মান দাঁড়াবে, একটাই ভেসে যাবে 24 হবে, আর 4 দিয়ে 24 ভাগ করতে হবে, 6 হবে आंसर। অপশন এ। যদি 370 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে 352 জন পাস করে, তাহলে পাশের শতাংশ আনুমানিক নির্ণয় করো। এটা আনুমানিক আকারে কিন্তু তোমাকে বের করতে হবে, অ্যাপ্রক্সিমেট। তাই 370 পাস করেছে 352 ইনটু 100। এটা কাটাকাটি করে দাও, আর তো কাটাকাটি যাচ্ছে না, তোমাকে অগত্যা একে কি করতে হবে, ভাগ করতে হবে বা অ্যাপ্রক্সিমেট নিয়ে কাজ করতে হবে। এটা যদি আমরা 35 ধরি, তাহলে 35 ধরলে পরে 1 10 মানে 109, 90 বোঝা যাচ্ছে যে কি হবে, একটুখানি চেক করে নাও। 35 আর 352, এটাকে 9 দিয়ে যাবে, 7 9 63, 3 হাতে হলো 6, তাহলে 3 9 7 6 33, 12 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9, পাশে 1, তাহলে এখানে যদি দশমিক দিয়ে একটা শূন্য, তাহলে 37 তো 5 5 7 35, 35 এর 5, 3 5 15 আর 3 18, তাহলে 9.5। তাহলে 9.5 কে এটা ক্যালকুলেশন করলাম 352 বাই 37, 9.5 তাকে 10 দিয়ে দিই, তাহলে অ্যাপ্রক্সিমেট কত 95। অপশন এ। একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ হয়, তবে এই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ হয়, তাই সংখ্যাটা এই টাইপের অঙ্ক, একটা সংখ্যা তুমি ধরে নেবে, নাম্বার কত এরকম নাম্বার কিরকম হতে পারে, সহজ ব্যাপার, 5 আর 3 যোগ করে দাও, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8 কে এবার 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত 3, তাহলে সংখ্যা ধরা ঠিক হচ্ছে। এখন বলছে সেই সংখ্যাকে বর্গ করতে হবে, তাহলে বর্গ করলে পরে 8 স্কয়ার হবে 64, এখন 64 কে বলছে 5 দিয়ে ভাগ করো এবার, তাহলে ভাগশেষ কত আসবে সেটাই হলো অঙ্ক। তাহলে 5 বরং 60, 4 ভাগশেষ, তাহলে 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 21 সেন্টিমিটার বাহুর একটি ঘনককে খোদাই করে এবং একটি বৃহত্তম গোলকের আয়তন নির্ণয় করো। তাহলে 21 সেন্টিমিটার বাহুর একটি ঘনক, আচ্ছা ঘনক একটা অঙ্কন করি, ড্র করি আগে। এটা একটা ঘনক রয়েছে,
ঘনকের ভেতরে কি নেওয়া রয়েছে, এখান থেকে একটা গোল একটা অংশ কেটে নেওয়া হবে এই ফলকের ভেতর থেকে। তাহলে কিরকম ভাবে কাটবে, তার মানে গোলের উপরটা যদি হয় তার মানে এই টাইপের হবে। এটাই হলো লজিক। তাহলে বলছে একটি ঘনক যদি কেটে নেওয়া হয় সেই বৃহত্তম গোলকের আয়তন, সরি গোলক, ঘনক থেকে গোলক কাটা হবে, সেই গোলকের আয়তন কত। তার মানে ঘনকের বাহু দেওয়া রয়েছে 21। তাহলে গোলকের আয়তন আমাকে যেহেতু বের করতে বলছে, গোলকের আয়তনের ফর্মুলা আমার জানা দরকার, সেটা হলো 4/3 পাই আর কিউব। আর মানে হলো গোলকের ব্যাসার্ধ, মধ্যে কথা এই কর্ণেশ্বর থেকে গোলকের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো, যদি গোলক ঘনকের বাহুর দৈর্ঘ্য 21 হয়, তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে গোলকের ব্যাসটাও 21। তার মানে ইজ ইকুয়াল, আমি বলতে পারি গোলকের ব্যাস ইকুয়াল টু ঘনকের বাহু, তার মানে হলো 21। আমাদের গোলকের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে, তাহলে গোলকের ব্যাসার্ধ হবে 21/2, তার অর্ধেক, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, মানে আর পেয়ে গেলাম। এই হলো অঙ্ক। এখানে মধ্যে কথা আর এর মানটা তোমাকে বুঝতে হবে, তাহলেই অঙ্ক হবে। এবার মান বসাও। 4/3, পায়ের মান 22/7, আর কত 21/2, 3 বার রয়েছে, তাহলে 21 ইন্টু 21 ইন্টু 21, তাহলে 2 এর কিউব কত 8, 4 দোকানে 8, 2 দিয়ে কাটাকাটি, 11 দোকানে 22 এবং 3 7 21, তাহলে 7 7 ক্যান্সেল আউট, 21 21 441, তাকে আবার 11 দিয়ে গুণ, সহজ ব্যাপার। তাহলে 4 4 1 এইভাবে লিখে দাও, ফটাফট হয়ে যাবে 1 4 4, 1 5 8 4, তাহলে 4 8 5। অপশন, যদি একজন ছাত্র একটি সংখ্যাকে 4/3 দিয়ে গুণ করার পরিবর্তে 3/4 দিয়ে গুণ করে, সেই গণনার ত্রুটি শতাংশ কত, এটাও প্রায় আনুমানিক আকারে আমাকে আনতে হবে। তাহলে একটি সংখ্যাকে 4 সংখ্যাটা আমি ধরে নিলাম 5 12, কেন 12 ধরলাম, দেখো এখানেও নিচে 3 রয়েছে, চাই দুটো এলসিএম করে ধরলাম, 3 4 12। প্রথমে কি বলছে, 12কে 4/3 দিয়ে গুণ করতে, 4/3 দিয়ে 12কে গুণ করে দাও, তাহলে কত দাঁড়াবে, 3 4 12 16 হবে। এবার নেক্সট কন্ডিশন বলছে 3/4 দিয়ে গুণ করতে, গুণ করো, 4 4 3 4 12, 3 3 ক্লিয়ার। তাহলে আমাদের এখন বলছে ত্রুটির শতাংশ কত, তো ত্রুটি কতটা হলো, এই জন্য আমাকে এর থেকে বিয়োগ করে গ্যাপটা নিতে, সেটাই আমাদের ত্রুটি। তাহলে ত্রুটি হলো 7। এই ত্রুটির পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। এই পার্সেন্টেজ যখন নির্ণয় করতে হবে, ইনিশিয়াল কত ছিল সেটাকে নিচে দিতে হবে, 16 ইন্টু 100। এই হলো অঙ্ক। একে ক্যালকুলেশন করে যেটা বাড়াবে সেটাই। তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 25 100, 4 4 16, তাহলে 7 দিয়ে 25 কে গুণ করে দাও, 5 7 35 এর 5, 7 2 14 3 17, 5 7 35 17, তাহলে তাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4 4 16, 14 তে 16 গেলে 1 15, তাহলে 3 4 12, 43 পয়েন্ট সামথিং, 43% রিলেশন রয়েছে, একমাত্র কাছাকাছি 44। পরেরটা সিম্পলিফিকেশন, কিন্তু বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 1/4 প্লাস 1/4 ইন্টু 5, 1/4 ইন্টু 5 ইন্টু 6, এই হলো অঙ্ক। তাহলে এখানে লসাগু করে দাও, সবচেয়ে বেস্ট। তাহলে লসাগু কত হবে, সবচেয়ে বড় কোনটা রয়েছে, 4 ইন্টু 5 ইন্টু 6, তাহলে 4 যদি চলে যায় তাহলে পড়ে থাকবে 5 ইন্টু 6, মানে 30, 4 5 চলে যাবে, পড়ে থাকবে 6, 6 কে 6, 4 5 তিনটেই গেল, পড়ে থাকবে 1, তাহলে 30 6 36 থেকে 37, 4 5 20, 6 20 100, 4 5 20, 6 20 120। এখন একে ভাগ করতে হবে। তাহলে দেখো 120 কে যদি ভাগ করি, ভাগ করলে নিশ্চয়ই 0 পয়েন্ট সামথিং দিয়ে কিন্তু অ্যান্সার আসবে। আমি কি করবো, একটু বুদ্ধি করলাম, নিচে 10 রাখলাম আর 12 দিয়ে একে ভাগ কর, 3 12 36, 3.0, 3 12 36, 1 আরেকটা 0 নিতে হবে, এই জন্য 8 12 96, মানে 3.08 সামথিং আসবে। তাকে যদি আবার 0 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই 0 যদি সরি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে, দশমিকের পরে আরো এক ঘর চেপে যাবে, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত হবে, 0.308 সামথিং। তার 0.308 কোনটা নিয়ারেস্ট, 3 আবার 0 আছে, কিন্তু ভুল করে কেউ 38 দেবে না, অপশন হবে এটা, কিন্তু 30 মানে কি 31 সামথিং। যদি দুটি সংখ্যার যোগফল 17 হয় এবং তাদের বর্গের যোগফল 135, তবে সংখ্যা দুটি নির্ণয় করো। এই টাইমে আমাদের সবচেয়ে বেস্ট ওয়ে হলো অপশন টেস্ট করা। যোগফল দেখো 17 হতে হবে, 8 9 17, 12 5 17, 11 6 সবগুলো 17, কিন্তু বর্গের যোগফলটা 135, বর্গ করো, 8 স্কয়ার 64, প্রথমটা নিয়ে টেস্ট করছি, 9 স্কয়ার 81, 4 একে 5, 8 6 14, প্রথম অপশনে মিলে গিয়েছে, তার মানে অপশনে, বাকিগুলো আর চেকের দরকার নেই। 12 16 24 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে 12 16
24, 32 এত দ্বারা ভাগ করলে মিলবে এমন ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে যখন এরকম বলবে ক্ষুদ্রতম সংখ্যা তখন মধ্যে কোথায় লসাগু করতে হবে, এটাই অঙ্ক। তাহলে 12, 16, 24, 32 লসাগু কত হয়? 96 হবে। দেখেই বোঝা যাচ্ছে অপশন বি। আর দেখো 90 রয়েছে, 90 কে 16 দিয়ে ভাগ করা যায় না, কোনোদিনও হয়তো হতে পারে না এই অপশন। বলতে পারে 102, 102 কে সম্পূর্ণরূপে 12 দিয়ে ভাগ যায় না, এটাও হবে না। তাহলে 84 হতে পারে, 84 নিলে পরে 24 দিয়ে 84, 3, 32 দিয়ে ভাগ যাচ্ছে না, 84 কে হবে না, 96 দিয়ে সবগুলোকেই ভাগ যাচ্ছে। ব্যাস। নেক্সট হলো কে এর মান নির্ণয় করো যাতে এত এবং এত সমীকরণ দুটি সহস্থানকারী সরলরেখায় প্রতিনিধিত্ব করে। সহস্থানী ব্যাপারটা মানে কোইন্সিডেন্ট, মানে একটা সরলরেখা আছে তার উপর আরেকটা সরলরেখা অবস্থান করবে, ছবিটা বলো না, মানে একটার উপর আরেকটা। তখন কন্ডিশনটা কি, সেই কন্ডিশন জানতে হবে তোমাকে। বিভিন্ন ধরনের একটা সরলরেখা ছেদ করে, এর জন্য কন্ডিশন রয়েছে, একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমাপতিত হলে কন্ডিশন রয়েছে, একটা সরলরেখা সমান্তর তার জন্য কন্ডিশন। আমাদের একটা সরলরেখা আরেকটার সঙ্গে যদি সমাপতিত হয় তার জন্য কন্ডিশন কি সেটা তোমাকে জানতে হবে। সেই সাহায্য করেই, সেই কন্ডিশনের সাহায্যে আমরা কে এর মান নির্ণয় করব। এই কন্ডিশনটা হলো, মনে রাখবে, a1 by a2 is equal to b1 by b2 equal to c1 by c2। তাহলে a1 b1 c1 এগুলি কি? a1 মানে হলো x এর সহগ, b1 মানে হলো y এর সহগ, c1 মানে এই কনস্ট্যান্ট টার্মটা। একই রকম ভাবেই এটা আমাদের a2, এটা আমাদের b2, এই হবে আমাদের c2। তাহলে দেখো a1 এর মান 2 আর a2 এর মান হলো 6, b1 এর মান 3 আর b2 এর মান হলো k, আর c1 এর মান 11 আর c2 এর মান হলো 33। যে কোনো তুমি দুটোকে নাও, আমার যেহেতু কে এর মান নিতে হয়, এটার সঙ্গে এর সম্পর্ক করতে হবে না এর সঙ্গে এর সম্পর্ক, আমি এটা নিয়ে করে দিচ্ছি একটু পার্ট নিয়ে। তাহলে গুণ করো, 2 দিয়ে কাটাকাটি করে দাও 3, তাহলে কোনাকুনি গুণ করলে কে এর মান দাঁড়াবে 3 3 কে 9। অপশন এ। প্রদত্ত ত্রিভুজে এবিসি ডি সমান্তরাল বিসি AD divided by DB equal to 3/5, AC equal to 5 পয়েন্ট, তাহলে A এর মান নির্ণয় করো। এটা হলো দুটো ত্রিভুজ, দেখো এখানে ছবিতে ভালো করে লক্ষ্য করো, এখানে ADE, আরেকটা ত্রিভুজ ABC। এই দুইটা ত্রিভুজ হলো একে অপরের সঙ্গে সদিশ। তাহলে সদিশ হলে পরে কি কন্ডিশন আমরা লিখতে পারি? সদিশের কন্ডিশন হলো, এই যে বড় ত্রিভুজটা দেখছো, বড় ত্রিভুজের বা বড় ত্রিভুজ থেকে আমি আলোচনা করছি, বড় ত্রিভুজ ABC, তাহলে ABC এর বাহু কত? বড় বাহুটা নিলাম, এই পাশের বাহুটা কোরসপন্ডিং বাহুর অনুপাত সমান হয়, মধ্য কথা হলো এটা ABC। ছোট ত্রিভুজ AD, AD এর বাহু হলো AD। আবার ABC এর বড় বাহুটা AC, বড় বাহুটা আগে। আবার ছোট ত্রিভুজের এবার নিব, তাহলে ADE ত্রিভুজের ছোট বাহুটা হবে এই। এখন তোমাকে দেখতে হবে কার কার মান দেওয়া রয়েছে। AD by DB, AD হলো আমাদের কত, তার মানে 3, আর DB হলো 5, কিন্তু আমরা লিখেছি AB, তাহলে এই দুটোকে যোগ করে নিলেই AB হয়ে যাবে। তাহলে AB এর মান হবে 5 আর 3 8 গেল। তার নিচে AD, AD এর মান 3। এবার AC হলো 5.6, মানে গোটাটা 5.6, আমাকে বের করতে হবে AC এই এর মান, তাই তো অঙ্ক হয়ে গেছে। তাহলে 8 দিয়ে কাটাকাটি করো 0.7, তাহলে 3 7 21, 2.1। বার্ষিক 6% সরল হারে বিনিয়োগকারী একটি অর্থের পরিমাণ 50% বৃদ্ধি পায়, তাহলে কত সময় লাগবে? তাহলে 50%, আমি যদি প্রিন্সিপাল 100 ধরি, তাহলে 50% বৃদ্ধি পায়, সেটা অ্যামাউন্টে দাঁড়াবে, সেটা হবে 150। তাহলে ইন্টারেস্টটা কত দাঁড়াবে? ইন্টারেস্ট আমরা পাবো এখান থেকে 50, তাহলে আমরা ফর্মুলা I = P/100 ইউজ করতে পারি। I এর মান 50 এবং প্রিন্সিপালের মান 100 P, আর T এর মান আমাকে ফাইন্ড আউট করতে বলেছে আর 6/100, এটা শূন্য কাটাকাটি, T হলো 50/6, 50/6 যদি করি আমরা, তাহলে 25/3, তাহলে 8 সমস্ত 1/3, 3 8 24 25। একটি বাস 20 মিনিটে 5 কিমি দূরত্ব অতিক্রম করে, যদি তার গতিবেগ এত কিলোমিটার কমে যায় পার আওয়ার, তবে বাসটি একই দূরত্ব অতিক্রম করলে কত সময় লাগবে? তাহলে বাসটি 20 মিনিটে 5 কিমি যায়, আচ্ছা ডিসটেন্সটা দেওয়া রয়েছে 5 কিমি আর টাইম দেওয়া রয়েছে 20 মিনিট, তাহলে 20 মিনিট মানে আমি বলতে পারি 1/3 আওয়ার। তাহলে এখান থেকে প্রথম ক্ষেত্রে কন্ডিশন থেকে স্পিডটা বের করে নিই। স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স আর টাইম হলো 1/3, তাহলে ক্যালকুলেশন করলে হবে 3 5 15 কিলোমিটার পার আওয়ার। এখন কন্ডিশনে বলছে গতিবেগ 3 কিলোমিটার কমিয়ে দেওয়া হলো, তাই নিউ স্পিড কত দাঁড়াবে? 3 কিলোমিটার যদি কমিয়ে দেওয়া হয় পার আওয়ার, তাহলে 15 থেকে 3 আমাকে মাইনাস করতে হবে, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে সেই একই দূরত্ব অতিক্রম কত টাইম লাগবে? একই দূরত্ব বলতে ওই 5 কিলোমিটারই অতিক্রম করবে, এখন নতুন গতিবেগ দিই, তাহলে টাইমটা কত? তাহলে নিউ টাইম, টাইম ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই
নতুন গতিবেগ 12। যেহেতু এখানে ঘন্টায় আসবে কিন্তু অ্যান্সার সব মিনিটে দেওয়া রয়েছে, ঘন্টা থেকে মিনিটে আনতে গেলে 60 দিয়ে গুণ। $25 মিনিট। নেক্সট অঙ্ক 5.6 অনুপাতে উভয় পদের সাথে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি বিয়োগ করলে যে অনুপাত পাওয়া যায় তা এত চেয়ে কম হবে। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে 5:6 দেওয়া রয়েছে। এখন বলছে এখান থেকে বিয়োগ করবে কিছু, তাহলে বিয়োগ করে দাও। আর বিয়োগ করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা বলছে 17:22 এর চেয়ে কম হবে। তাহলে 17:22 কে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি, এর চেয়ে কম হবে, এই যে দিয়ে দিয়েছি সাইন, মানে এটা বড়, 17/22 হবে বড়। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে x এর মান নির্ণয় করলে কোনাকুনি গুণ করতে হবে আমাকে না, তাহলে কোনাকুনি গুণ করে দাও। তাহলে 22 × 5, 5 দোকানে 10, 5 দোকানে 10 আর একে 11 -22x। এই পাশে 6 × 17 102 -17x। আমাদের দরকার কি x এর মান, তাহলে উভয় পাশে, এটা তো এইভাবে সমান সমান নয়, এটা গ্রেটার দেন লেস দেন এর খেলা, তার মানে উভয় পাশে +22x দিয়ে যোগ করে দাও। তার মানে কি এখানে -20x +22x আউট, তার মানে এখানে পড়ে থাকবে 110 আর এখানে যদি +22x করি তাহলে 17 থেকে 22 বিয়োগ হবে, আমাদের 5x দাঁড়াবে আলটিমেটলি। তাহলে 102 + 5x। হ্যালো, এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে আমি তাহলে উভয় পাশে আমি কি করব, -102 করে দাও। তাহলে 102 যদি মাইনাস করে দিতে কত হবে, 8। তাহলে 102 আউট হয়ে গেল, তাহলে 5x। তাহলে উভয় পাশে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে 8/5। তাহলে এখানে ধরে যাবে x। তাহলে এখন দেখো একটু এখানে দশমিকে নিয়ে আসি, তাহলে নিচে কি 2 দিয়ে গুণ করব, 5 দোকানে 10, 8 দোকানে 16, তার মানে 1.6। এখন বলছে এ 1.6 এর থেকে বড় হবে x এর মানটা। অ্যানসার দেখো কি রয়েছে, 5 3 2 4, চারটা মানই বড়। তখন তোমাকে কি করতে হবে, ক্ষুদ্রতম যেহেতু বলেছে, তার মানে 1.6 এর নিয়ারেস্ট কোনটা রয়েছে সেটাই কি তোমাকে নিতে হবে। নিয়ারেস্ট রয়েছে একমাত্র 2। x = r sin θ cos c, y = এত, z কত হবে, এর মান নির্ণয় করতে ডাইরেক্ট মান বসাতে হবে তোমাকে। তাহলে x এর মান দেওয়া রয়েছে r² sin স্কয়ার a প্লাস cos স্কয়ার c, আর y এর মান r² sin স্কয়ার a sin স্কয়ার c, তাই। আর z এর মান হলো r² cos স্কয়ার a। ভালো করে লক্ষ্য করো প্রথম দুটো থেকে কি কমন যায়, তাহলেই অঙ্ক তোমাদের শেষ। r² কমন যাচ্ছে, r² sin স্কয়ার, প্রথমটা ছিল কত x, তার মানে একটা এখানে গুণ হবে যেহেতু গুণ ছিল এখানে গেল। তাহলে প্রথমটা থেকে কি কমন যাচ্ছে, sin স্কয়ার a কমন যাচ্ছে আর r² a কমন যাচ্ছে। তাহলে r² sin স্কয়ার a যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কি, cos স্কয়ার c প্লাস sin স্কয়ার c। ডাইরেক্ট আমরা 1 লিখতে পারি, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। cos স্কয়ার c প্লাস sin স্কয়ার c, আর এখানে পড়ে রয়েছে r² cos স্কয়ার a। এর কাজ শেষে করব আমরা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার c প্লাস cos স্কয়ার c = 1, এটা ফর্মুলা রয়েছে। তাহলে 1 যদি হয় 1 এর সঙ্গে sin স্কয়ার a গুণ করে সেটা সেটাই থাকবে, কোনো পরিবর্তন নেই। তাহলে r² sin স্কয়ার a হবে, আর এখানে r² cos স্কয়ার, একবারে কমন নিয়ে নিলাম দুটো থেকে r²। তাহলে পড়ে থাকবে কি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। আবার ওই একই ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, তাহলে r² × 1 যা দাঁড়াবে r²। অপশন এ। পরেরটা দেখো, ছবি সাহায্যে অঙ্ক করব আমরা। এটা হলো হাইট এন্ড ডিসটেন্স রিলেটেড অঙ্ক। নদীর ওপর নির্মিত একটি সেতু সাথে 45 ডিগ্রি কোণ আছে, ছবি এঁকিয়ে দিয়েছে, কোনো টেনশন নাই তোমাদের। যেমন চিত্রটি দেখানো হয়েছে, যদি সেতুর দৈর্ঘ্য 150 মিটার, সেতুর দৈর্ঘ্য 150 মিটার, মানে এখানে বলছে এতটুকু, মানে সমস্তটা বুঝতে হবে না, তোমাকে বুঝতে হবে এইখান থেকে এতটুকুর লেন্থ হলো 150 মিটার। এই হলো কেস। তাহলে বলছে নদীটির প্রস্থ কত, নদীটা আমাদের হলো বিসি পোর্শনটা হলো আমাদের নদী, বিসি পোর্শনের মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো কি জানি আমরা, তাহলে সমকোণী ত্রিভুজ হলো এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমাদের অতিভুজটা জানা রয়েছে, মানে এসির মান জানা রয়েছে, এসি হলো 150, এটা হলো অতিভুজ, অতি লিখে দিই বোঝার সুবিধার জন্য গেল। আর বিসি আমাকে কি আছে, এটাকে যদি কোণ আকারে রয়েছে ভূমি, তাহলে বিসি আমাদের লম্ব, তাহলে লম্ব আমরা জানি, তাহলে লম্ব আমি x ধরেও নিই, কোনো অসুবিধা নেই, এটা লম্ব। তাহলে এখান থেকে আমাকে কার মান বের করতে হবে, বিসি হলো লম্ব। আচ্ছা, আর আমাকে কি বের করতে বলছে, নদীটির প্রস্থ, আর সেতুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এত, আর এবি, এবি হলো ভূমি, মানে আমাদের দরকার কি সেতু, নদীর প্রস্থ মানে বিসির মান আমাকে নির্ণয় করতে হবে। মোদ্দা কথা হলো এটা নদী, তাহলে বিসির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে আমাদের রিলেশন আনতে হবে। লম্ব আর অতিভুজের রিলেশন আমরা কি জানি, সাইনের রিলেশন রয়েছে,
তাহলে লম্ব আর অতিভুজ মানে সাইনের রিলেশন কি, সাইন কোনটা 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, সাইনের মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এক্স আর অতিভুজ হলো 150, আর সাইন 45 ডিগ্রির মান 1/√2 আর এক্স বাই 150, তাহলে এক্স এর মান দাঁড়াবে 150 উপরে যাবে, আর উপর নিচে আমি √2 দিয়ে গুণ করে দিলাম একবারে, তাহলে √2 আর নিচে হলো 2, তাহলে 75। অপশন সি, এই হলো কি অঙ্ক। এছাড়াও আমরা অনেকভাবে অঙ্ক করতে পারি, এটা দেখো শর্টকাটে এইভাবে করা যেতে পারে। এখানে যখন 45 ডিগ্রি দেওয়া থাকবে তার মানে এটাকে আমি 1 ধরলাম, 1 এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে 1 হবে, 1 1 লম্ব ভূমি 1 1 ধরলে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হলো 1, তাহলে 1 1 মানে কি 1 বাই লম্ব বাই ভূমি করলে কত হবে 1/1 করলে 1 ই आंसर হবে, তাহলে 1 1 ধরে দিলাম, তাই এর মানে অতিভুজ কত হবে তার মানে √2, ক্লিয়ার। তাহলে এখান থেকে কার মান দেওয়া রয়েছে 150 এর মান, তাহলে √2 ইকুয়াল টু তাহলে আমি বলতে পারি 150, এখান থেকে একের মান বের করলে আমাদের হবে, পরীক্ষা এইভাবে তোমরা করতে পারো, 150/√2 হবে আমাদের অ্যান্সার, ক্যালকুলেশন করলে দেখবে এটাই আসবে 75/2। রাজেশ একটি কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে এবং মহেশ একই কাজ 3 দিনে সম্পন্ন করতে পারে, যদি যারা দুজনে একসাথে কাজটি সম্পন্ন করবে মোট এত টাকা পায়। সবসময় মনে রাখবে কোনো টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড যদি অঙ্ক দেয় এবং তাদের স্যালারি দেওয়া থাকে, স্যালারি সবসময় এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে দেওয়া হয়, এইটুকুই লজিক, আর কোনো লজিক নেই। রাজেশ হলো 4 দিনে করে, মহেশ হলো 3 দিনে করে, তাহলে এফিসিয়েন্সি বের করে নাও, এলসিএম দিয়ে, এলসিএম যদি টোটাল ইউনিট কাজ 12 এলসিএম করে দিলাম, তাহলে আর এর এফিসিয়েন্সি হবে 3 4 12, আর পরে এম মানে মহেশের এফিসিয়েন্সি হবে 3 4 12, ক্লিয়ার। এফিসিয়েন্সি অনুপাত হবে আমাদের তার মানে দুজনের 3:4, প্রথমেরটা আর তারপরেরটা মহেশের, এটা পড়া দরকার মুখোমুখি করবে, 4 আর 3 রসও করে 12, 4/12 3, পরেরটা 4 গেল, তাহলে মোট কত হয় 350 টাকা, মোট মানে দুটো যোগফল 4 3 7, 7 এর ভ্যালু 350, তাহলে একের ভ্যালু হবে 50, কার মান দরকার রাজেশের মান দরকার, রাজেশ কত রয়েছে এখানে দেখো 3, তাহলে 3 এর মান হবে 150, অপশন বি। তাহলে আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, 31খানা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে আসা এবং আসন্ন পরীক্ষা এই টাইপের অঙ্ক আসতে পারে, তবে এই অঙ্কগুলি তোমরা কষবে। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দিবে, যাতে সকলেই এই ক্লাস থেকে। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।